আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আবারও হাজির হলাম বুয়েট অ্যাডমিশনে আসা একটা ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে। যে কোশ্চেনটা আজকে আমরা সলভ করব, এটা একটি ইন্টিগ্রেশনের কোশ্চেন। চলো আমরা পড়ি কোশ্চেনটা কি বলছে। এখানে বলছে দেখাও যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay পরাবৃত্ত দুটি দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্রের ক্ষেত্রফল 16/3 স্কোয়ার। যে কোশ্চেনটা এসেছিল বুয়েট 15-16 সেশনে। কি বলছে তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এটা একটা পরাবৃত্তের সমীকরণ এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এটা আরেকটা পরাবৃত্তের সমীকরণ। এই দুইটি পরাবৃত্তের সমীকরণ যে আছে, এই দুইটি পরাবৃত্ত দ্বারা যে দুটি পরাবৃত্ত দ্বারা যে আবদ্ধ সমতল ক্ষেত্র আমাদেরকে আইছে, ওই সমতল ক্ষেত্রের ক্ষেত্রফল এইটা, সেটা আমাদেরকে প্রুফ করতে হবে। আচ্ছা, আমরা সলিউশন শুরু করি। চলো সলিউশন। আচ্ছা, আমরা আগে পরাবৃত্ত যে দুইটা সমীকরণ দেওয়া আছে, ওই পরাবৃত্তের দুইটি সমীকরণ অনুযায়ী আমরা আগে চিত্র এঁকে নিই। চলো তাহলে এটা হলো ওয়াই অক্ষ আর এটা ধরো এক্স অক্ষ। এটা ওয়াই অক্ষ এবং এটা এক্স অক্ষ আমরা বিবেচনা করলাম। এটা এক্স ও এক্স ড্যাশ এবং এটা ওয়াই ও ওয়াই ড্যাশ আমরা অক্ষ বিবেচনা করলাম। এখন আমরা সবাই জানি পরাবৃত্তের সমীকরণে যে চলকের পাওয়ার 1, আমি আবারও বলতেছি, পরাবৃত্তের সমীকরণে যে চলকের পাওয়ার 1 সেইটি ওই পরাবৃত্তের অক্ষ হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এটা যদি আমরা দেখি, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এখানে এক চলক বিশিষ্ট, এক পাওয়ার বিশিষ্ট চলক কোনটা? এক্স। যেহেতু এক পাওয়ার বিশিষ্ট চলক এক্স, সুতরাং এক্স অক্ষই হবে এই পরাবৃত্তের অক্ষ। পরাবৃত্ততে একটা নিজস্ব অক্ষ থাকে, সুতরাং যে চলকের পাওয়ার 1 সেই চলকটি হবে পরাবৃত্তের ওই পরাবৃত্তের অক্ষ। যেহেতু এখানে এক্স আমরা দেখতেছি এক পাওয়ার বিশিষ্ট, সুতরাং এই ক্ষেত্রে, এই সমীকরণের ক্ষেত্রে যে পরাবৃত্তটি, ওই পরাবৃত্তের অক্ষ হবে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ কোনটা? এইটা আমরা আঁকি নেই। তাহলে এখান থেকে এখানে একটা গেল, এখান থেকে এখানে এখানে একটা গেল, একটু ভালোভাবে আঁকি নেই, এখানে একটা গেল। আচ্ছা, তাহলে এটার যেটা আমরা নির্ণয় করলাম সেটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এটা আমরা নির্ণয় করলাম, এই সমীকরণটা আঁকলাম, এই পরাবৃত্তটা আঁকলাম, এটা থাক ওইভাবে। এখন আরেকটা বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এই এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এখানে এক পাওয়ার কার? ওয়াই এর, সুতরাং ওয়াই অক্ষ হবে এই পরাবৃত্তের অক্ষ। ওটা আমরা এঁকে নেই। আচ্ছা, আমরা এইভাবে আঁকবো। ওটা এখান থেকে শুরু করে এইদিকে একটা দেব, এখান থেকে শুরু করে এইদিকে একটা দেব। তাহলে এটা কি? এটা কিন্তু এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর এটা পরাবৃত্ত। আচ্ছা, এখন প্রশ্ন, এখানে আমাদেরকে বলছে কি? এখানে কিন্তু আমাদেরকে বলছে যে পরাবৃত্ত দুটি দ্বারা আবদ্ধ, পরাবৃত্ত দুটি দ্বারা আবদ্ধ, সুতরাং দুইটাই যেখানে আছে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। দুইটি পরাবৃত্তই যেখানে আছে সেইখানে আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, কেননা বলছে আবদ্ধ দুইটি পরাবৃত্ত দ্বারা। তাই যেখানে দুইটি পরাবৃত্তই আছে সেই ক্ষেত্রটির ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে দেখো, সেটা হলো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা পরাবৃত্তের সমীকরণ বা পরাবৃত্ত এবং এটা একটা পরাবৃত্তের সমীকরণ বা পরাবৃত্ত। এখানে যে কমন জিনিসটা, যে কমন এরিয়াটা দুইটাই আছে। এরকম একটা এরিয়া কোনটা? এরকম একটা এরিয়া, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র এই যে এইটা, শুধুমাত্র কেবলমাত্র এইটা। তাহলে যেহেতু আবদ্ধ বলছে, সুতরাং দুইটাই থাকতে হবে, দুইটি পরাবৃত্ত থাকতে হবে এবং দুইটি পরাবৃত্তই আছে এমন এরিয়া হলো শুধুমাত্র কেবলমাত্র এইটা, আর কিন্তু নাই। সুতরাং এইটারে কিন্তু আমাদেরকে এরিয়া বের করতে হবে। এটা ইকুয়াল টু হোয়াট? এটা হলো প্রশ্নে বলছে, কিন্তু এই দেখো প্রশ্নে ওইটাই বলছে যে সমতল ক্ষেত্রের ক্ষেত্রফল এত। সুতরাং এইটারে কিন্তু আমাদেরকে এরিয়া বের করলেই ম্যাথ হয়ে যাবে। এখন কথা, আমরা কিন্তু দুইটা সমীকরণ লিখেছি আগেই, আমরা দুইটা সমীকরণ আগেই লিখেছি। এই সমস্ত ইন্টিগ্রেশনের ম্যাথে, বিশেষ করে ইন্টিগ্রেশনের ম্যাথে ক্ষেত্রফল নির্ণয়ের যে ট্রিক্সগুলো, তার মধ্যে 1 নম্বর ট্রিক্স হলো আমাদেরকে লিমিট আমরা যখন বসাবো তখন এক্স এর মান বসাবো। সোজা কথা, আমরা যখন লিমিট বসাবো তখন আমরা এক্স এর মান বসাবো।
ঠিক আছে, আর ওয়াই এর মান আমরা অন্যভাবে বসাবো, সেটা চলো দেখা যাক কি করা যায়। আচ্ছা, আমরা আগে এক্স এর মান নির্ণয় করব, যেগুলো আমরা লিমিট হিসেবে যেন ব্যবহার করতে পারি। আমরা আগে এক্স এর মান নির্ণয় করি। কি কি সমীকরণ আছে? ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x আর হলো এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay। আচ্ছা, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax এর একটা সমীকরণ, আর এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay এটা একটা সমীকরণ। আমরা এখান থেকে y ইকুয়াল টু লিখি, আমরা এখান থেকে y ইকুয়াল টু x স্কয়ার বাই 4y লিখি। আচ্ছা, আমরা বা y ইকুয়াল টু x স্কয়ার বাই 4a এটা কিন্তু লেখা যাবে। এই সমীকরণ থেকে y ইকুয়াল টু x স্কয়ার বাই 4a কিন্তু লেখা যাবে। এটা আমরা 1 নং সমীকরণ দেই এবং এটা আমরা 2 নং সমীকরণ দেই। এই 1 ও 2 নং সমীকরণ আমরা যেটা দেখতেছি, আমরা এই y এর মান তো জানি, এই y এর যে মানটা আমরা পাইছি ওটা 2 নং সমীকরণে আমরা বসে দেব। y এর একটা মান পাইছি, এটা এই 2 নং সমীকরণে বসে দেব। তাহলে 1 ও 2 নং সমীকরণ হতে পাই 1 ও 2 হতে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে y স্কয়ার ইকুয়াল টু কত? 4x। এটা হলো 2 নং সমীকরণে, তাই না? এই y স্কয়ার জায়গায় আমরা এই মানটা বসে দেব 1 নং সমীকরণের। আচ্ছা, বা কত আছে y এর মান? x স্কয়ার বাই 4a, x স্কয়ার বাই 4a এটার উপর হোল স্কয়ার ইকুয়াল টু কত? 4ax ইকুয়াল টু 4ax। আচ্ছা, বা এনার্জি হিসাব করি। বা উপরে হলো x টু দি পাওয়ার 4, নিচে হলো 16a স্কয়ার, আর এখানে হলো 4ax। আচ্ছা, বা x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এটা তো ওই পাশে যে গুণ হবে, তাই না? তাহলে 16a স্কয়ার ইনটু 4ax। চলো আমরা সবগুলাই এক পাশে নিয়ে আসি। চলো আমরা সবগুলো কোন পাশে নিয়ে আসবো? এক পাশে। তাহলে x টু দি পাওয়ার 4, 16 আর 4 গুণগুলো 64, তাহলে 64a কিউব x হবে। তাহলে মাইনাস 64a কিউব x ইকুয়াল টু কত? 0, কিন্তু ইকুয়াল টু 0। আচ্ছা, ওটা থাক। এখন যেহেতু আমাদেরকে x এর মান নির্ণয় করতে হবে, সুতরাং আমরা মিনিট নাম করি, উৎপাদক বিশ্লেষণ করি। চলো, তাহলে বা যখন মিনিট নাম করি, আমরা x কমন নিলাম, x কিউব মাইনাস 64a কিউব ইকুয়াল টু কত? 0, তাই না? x যদি আমরা কমন নেই, তখন x কিউব মাইনাস 64a কিউব ইকুয়াল টু 0 এটা আমরা পাইলাম। এখন এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব। একটা মান কি লেখা যায়? x ইকুয়াল টু 0। কোনো সন্দেহ আছে? না, একটা মান কিন্তু x ইকুয়াল টু 0 এটা লেখাই যায়, কোনো সন্দেহ নেই। তাহলে এখানে এখন এটা একটা পাইলাম গেল। এখন x কিউব মাইনাস 64a কিউব এটা ইকুয়াল টু তো 0 লেখা যায়। দুটো উৎপাদক আছে, আমরা দুটাতে 0 লিখতে পারবো, কেননা ওটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শিখে এসেছি। আচ্ছা, তাহলে বা x কিউব ইকুয়াল টু ওই পাশে গিয়ে 64a কিউব প্লাস হয়ে গেল, এবং বা x কিউব ইকুয়াল টু 4a, তাই না? 4a এর উপর কিউব দিলে কিন্তু 64a কিউব মিলে যায়। সুতরাং 4 এর উপর কিউব দিলে 64a কিউব মিলে যাচ্ছে। সুতরাং উভয় পক্ষ থেকে x কিউব, উভয় পক্ষ থেকে কিউব কিউব যদি আমরা ক্যান্সেল আউট করি, তাহলে x ইকুয়াল টু কত লেখা যাবে? অতএব x ইকুয়াল টু লেখা যাবে 4a। তাহলে x এর মান একটা আমরা 0 পাবো, x এর মান একটা আমরা 4 পাবো। আচ্ছা, আমরা কি পাইলাম? আমরা একটা x এর মান পাইলাম, যার মান আমরা একটা x এর মান পাইছি, যার মান হচ্ছে হলো 4a, এবং আরেকটা x এর মান পাইছি, যার মান হলো 0। আচ্ছা, কি পাইছি? x ইকুয়াল টু 0 পাইছি, এবং x ইকুয়াল টু কত পাইছি? 4a। এখন এই যে আমরা এটা হিসাব করলাম, x ইকুয়াল টু 4a, এই a কিন্তু কখনোই 0 না। কেন 0 না? কারণ আমরা এখানে দেখেছি 4 এর উপর কিন্তু কি কিউব, যদি এটা কিউব হতো তাহলে তো এই সমীকরণে মানে সিদ্ধ হইতো না। যেহেতু এখানে a কখনোই 0 হওয়া সম্ভব না, সুতরাং a তো একটা মান থাকবে, এবং a সব সময় ধনাত্মক হবে। a তো 0 হবেও না, এবং a সব সময় ধনাত্মক হবে, কেননা আমরা এখানে কিউব দিছিলাম, তাই না? কিউব দিছিলাম, এবং 4 এর সাথে a গুণ অবস্থায় আছে এবং কিউব আছে। এটাকে আমরা সদস্যিদ্ধ অনেকে পড়ছি, যে সূচকের সদস্যিদ্ধ 9 10 অনেকে পড়ছি। এভাবে কিউব থাকলে মাঝখানে যে ধ্রুবকটা থাকে, ওই ধ্রুবকের কখনোই ঋণাত্মক হয় না, ওটা সব সময় 0 থেকে বড় হবে, কিন্তু 0 সমান হবে না, তাই না? তাহলে a 0ও না, a কিন্তু 0 বড়ও না, a 0ও না, আবার a 0 ছোটও না। তাহলে অবশ্যই a 0 বড়, তাই না? 0ও না, 0 ছোটও না, তাহলে a অবশ্যই 0 বড়। সুতরাং এর মান যেহেতু অবশ্যই 0 বড়, সুতরাং এই 4a অবশ্যই এই 0 চেয়ে বড় হবে। যদি এর মান ঋণাত্মক হতো, তখন 0 চেয়ে ছোট হতো। সুতরাং এই 4a অবশ্যই 0 চেয়ে বড় হবে। এটা আমরা বুঝলাম স্বতঃসিদ্ধ দ্বারা, যেটা আমরা 9 10 এ পড়ে আসছি, যে সূচকের যে স্বতঃসিদ্ধগুলো থাকে সাধারণত। আচ্ছা, আমরা এটা বুঝলাম।
এখন তাহলে এটা যেহেতু বড় এটা চেয়ে, সুতরাং এইটা হবে, আমরা কি বলছিলাম এক্স এর মান আমরা লিমিট বসাবো, ঠিক সেটা। তাহলে এখানে আমরা দেখতেছি যে 4a যেহেতু আসছে, এই 4a বড় 0 চেয়ে, সুতরাং এই 4a হবে আপার লিমিট এবং 0টা হবে লোয়ার লিমিট। আমরা এইটুকু সবাই একটু মনে রাখলাম থাক। এখন কথা সেটা হলো, আমরা তো দেখলাম যে 4a আমরা আপার লিমিট বসাবো এবং 0টা আমরা লোয়ার লিমিট বসাবো, কিন্তু এখানে আমাদেরকে এরিয়া নির্ণয় করতে হবে এইটা। সুতরাং তাহলে কিন্তু এই এরিয়াটা যেটা শুরু হয়েছে সেটা কিন্তু এখান থেকে না, সুতরাং এখানে কিন্তু এক্স এর মান কত, এখানে কিন্তু এক্স এর মান কিন্তু 0, তাই না? তাহলে একটা কিন্তু মানে মিলে গেছে। সুতরাং তাহলে এইটা যে আছে এই পয়েন্টটা, এই যে এই ক্ষেত্রের এই পয়েন্ট আমরা মিলে ফেললাম 0 লোয়ার লিমিট দ্বারা, কিন্তু এই পয়েন্টটা যে আছে এটা অবশ্যই 4 হবে, অবশ্যই হবে, এটা মিলবে, কোনো কথা নেই। তাহলে এই যে এখান থেকে আমরা যে পয়েন্টটা ধরে এখানে পাবো, এখানে অবশ্যই এটা কত, এই পয়েন্টটা হবে 4। এই যে একদম যে শীর্ষে যে ক্ষেত্রের যে পয়েন্টটা, ওই পয়েন্টটার উপর যদি আমরা এক্স অক্ষের উপর যে লম্বটা নিই, এটা এই বিন্দুতে সেট করলো, যেখানে যে ভুজটা ওখানে 4a, এটা কোনো সন্দেহ নেই। সুতরাং এখান দিয়ে যদি আমরা একটা সরলরেখা আঁকি, তাহলে এটা কত হবে, এই সরলরেখাটা কিন্তু অবশ্যই, এই সরলরেখাটা অবশ্যই কি হবে, অবশ্যই কিন্তু x = 4a হবে। কেননা আমরা সবাই জানি যে y অক্ষের যে সমান্তরাল সরলরেখা সবসময় x = সামথিং হয়, তাই না? যেহেতু এখানে x এর একটা মান সেট করছে 4a, সুতরাং x = 4a, একটা x এর মান সামথিং, আমরা সবাই এটা বুঝে নিলাম। তাহলে এটা হলো আপার লিমিট, এটা লোয়ার লিমিট বলতে কোনো সন্দেহ নেই, যেহেতু এখানে x এর মান 0। তাহলে এটা লোয়ার লিমিট, এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট, আমরা এটুকু বুঝলাম। আচ্ছা, এখন কথা, আমরা এখন এরিয়া নির্ণয় করব। এরিয়াটা কেমনে নির্ণয় করে? আচ্ছা, এরিয়া নির্ণয় করি, চলো এরিয়া নির্ণয় করি। এরিয়া ইকুয়াল টু এরিয়া নির্ণয়ের যে প্রথম যে ট্রিক, সেটা হচ্ছে আগে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দেব। আচ্ছা, ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার পর আমরা লিমিট অ্যাপ্লাই করব। ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার পর আমরা কি অ্যাপ্লাই করব? লিমিট। তাহলে লিমিট যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে লিমিট আমরা পেয়েছি একটা কি 4a, একটা পেয়েছি 0। চলো লিমিটগুলো অ্যাপ্লাই করে ফেলি। আচ্ছা, এই যে 0 বলে বসালাম লোয়ার লিমিট, আর 4 বসাইলাম আপার লিমিট। তাহলে আমরা এখানে 0 বসাইছি লোয়ার লিমিট এবং 4 বসাইছি আপার লিমিট। আচ্ছা, কেন? কারণ আমরা আগেই বলছি, আগে আমরা নির্ধারণ করে নিয়েছি 4a 0 চেয়ে বড়, সুতরাং 4a হবে আপার লিমিট এবং 0 হবে লোয়ার লিমিট, এটুকু আমরা বুঝলাম। এখন আমরা dx বসাবো এখানে। আমরা এখানে dx বসালাম। কেন dx বসালাম? কারণ আমরা লিমিট অ্যাপ্লাই করছি x এর, সুতরাং সেই জন্য dx বসাইছি, এটা কোনো সন্দেহ নেই। এটা সব আমরা বলতেছি ট্রিক্স। এখন আমরা এখানে কি বসাবো? আমরা এখানে y এর মান বসাবো। সোজা কথা, আমরা এই জায়গাটাতে, ফাঁকা জায়গাটাতে y এর মান বসাবো। y এর মান কেমনে বসাবো? যেটা উপরে থাকবে, কোনো লেখচিত্রের যে বিষয়টা উপরে থাকবে ওটা আগে বসাবো, তারপর যেটা নিচে থাকবে ওটা মাইনাস দিয়ে বসাবো। আবার বললাম, লেখচিত্রের উপরে যেটা থাকবে ওটা আমরা আগে বসাবো, মাইনাস দিয়ে নিচেরটা বসাবো। তাহলে এখানে উপরে কোনটা আছে এটার মধ্যে দেখো তো, এই যে আমরা তো এটারই নির্ণয় করতেছি ক্ষেত্রফল, তাই না? আমরা এটারই ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করতেছি, সেহেতু আমরা বুঝতেছি যে এই যে এইটা হলো উপরে, সুতরাং এটা আগে হবে, এবং এইটা হলো নিচে, এটা পরে হবে। তাহলে এইটা হলো উপরে, এটা আগে হবে, মাইনাস দিয়ে এটা হলো নিচে, এটা পরে হবে, তাই না? তাহলে এটা কত? এটা কিন্তু এই যে এটারটা, এই উপরেরটা যেহেতু আছে, এটা কিন্তু এইটা, সুতরাং এটাকে আমি বসাই। কিন্তু এখানে y² = 4ax আছে, কিন্তু y² = 4ax আছে, যার এইটুকু যে মান, এই যে এইটুকুর যে মান আমরা যদি আমরা হিসাব করি, এই যে এইটুকুর যে মান, এটা কিন্তু y = 4ax √। আর এই যে এইটুকুর যে মান, সেটা কি? সেটা কিন্তু y - √4x। আমরা যদি এইটাকে যদি আমরা ওয়াইটাকে যদি আমরা যে পাওয়ারটা আছে ওটা যদি আমরা রুট করি, তাহলে কিন্তু প্লাস মাইনাস আসবে, তাই না? প্লাসটা প্লাসের জায়গায় হলো এটা ধনাত্মক অক্ষ, মানে প্লাস প্লাস অক্ষ, প্লাস প্লাস চতুর্ভাগ। সুতরাং এখানে আমরা x √4x 4ax এটা রাখলাম, যেটা হলো প্লাসেরটা, আর মাইনাসেরটা আমরা এখানে রাখলাম, এটা হলো চতুর্থ চতুর্ভাগ, যেখানে মাইনাস আছে, সুতরাং এখানে আমরা মাইনাসটা রাখলাম। কিন্তু এখানে শুধু কাজ করতেছে কে? শুধু কাজ করতেছে কিন্তু y +4x, সুতরাং আমরা ওটাই শুধু লিখবো। আমরা কি এটা লিখবো না? এটা কিন্তু কাজই করতেছে না, সুতরাং এটা আমরা লিখবো না, শুধু আমরা এটাই লিখবো যেটা সমতুল্য ধনাত্মক। আচ্ছা, ওটা লিখি, আগে লিখি। আচ্ছা, তাহলে কি লিখবো? y এর মান, কিন্তু y এর মান বসাবো কত? 4ax থাক, ওইভাবে এটা থাক। একটা y এর মান আমরা বসালাম, এবং আরেকটা y এর মান বসাবো যেটা নিচে আছে,
ওটা মাইনাস দিয়ে বসাবো। কিন্তু এখন আমরা দেখতেছি এই যে নিচে যেটা আছে এটা কিন্তু এইটার, তাই না? এটা কিন্তু কার? এইটার। কিন্তু এখানে যদি আমরা ওই বিষয়টা নির্ণয় করি, এখান থেকে এখানে আবার প্লাস মাইনাসের কোনো ঝামেলা নেই, কেননা আমরা এখানে রুট করব না। তাহলে বা এখান থেকে যদি ওয়াই এর মান আমরা নির্ণয় করি, ওয়াই এর মান কিন্তু আসবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4a। এখানে কিন্তু প্লাস মাইনাসের কোনো ঝামেলা নেই, এখানে স্কোয়ারটা ওই পাশে রুট নিয়ে যাবো জন্য প্লাস মাইনাসের ঝামেলা ছিল, তাই আমরা এই ঝামেলাগুলো করছি। কিন্তু এই অক্ষে এই যে গ্রাফটা ওটার কোনো ঝামেলাই দেখতেছি না, কারণ ওয়াই এর মান সরাসরি যাচ্ছে এক্স স্কোয়ার বাই 4a। ওটা আমরা ডাইরেক্ট লিখে ফেলবো মাইনাস দিয়া, মাইনাস কত এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4a, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4a। এবং এটা আমরা অবশ্যই কি ব্র্যাকেটে রেখে দেবো। আমাদের অঙ্ক কিন্তু অর্ধেক শেষ, এখন আমরা এটা ইন্টিগ্রেশন সলভ করব। চলো সলভ করি। আচ্ছা, যেহেতু এরকম ভাবে আছে, সুতরাং যোগ অবস্থায় বা বিয়োগ অবস্থায় আছে, আমরা প্রতিটা পদে আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে পারবো, এটা স্বতঃসিদ্ধ। চলো অ্যাপ্লাই করি। তাহলে ইন্টিগ্রেশন অফ √4ax, তারপরে হলো এটা লিমিট কত, লিমিট 0 থেকে 4a dx, তারপর মাইনাস ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4a, এটা হলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4a dx, তাই না? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4a dx। আচ্ছা, এখন আমরা করি দেখি। এটার উপর তো আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করছি, তাই না? এই যে √4a কিন্তু ধ্রুবক, ওটা বাইরে চলে আসবে। লিখি √4a ধ্রুবক, ওটা বাইরে চলে আসলো, ওটা থাক। এখন এক্স এর উপর রুট আছে, এক্স এর উপর রুট মানে কি, এক্স এর উপর পাওয়ার হাফ। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার হাফ, এটা বিষয়টা যেটা সেটা হলো পাওয়ার 1 বেড়ে যাবে, বেড়ে যাওয়া পাওয়ার দিয়ে ভাগ হবে। তাহলে বেড়ে যাওয়া পাওয়ার দিয়ে ভাগ হবে, তাই আমরা 1 পাওয়ার বেড়ে দেই, এক্স হাফ প্লাস 1, এই বেড়ে যাওয়া পাওয়ার দিয়ে আমরা ভাগ করব, হাফ প্লাস কত 1। এটা একটা কিন্তু লিমিট থাকলো, এবং লিমিট আমরা বসাই, লিমিট আমরা 0 থেকে 4a বসাইলাম, লিমিট আমরা 0 থেকে 4a বসাই রাখলাম। আচ্ছা, মাইনাস এখন এখানে দেখো 1/4a কিন্তু ধ্রুবক, তাহলে বাইরে আনি, 1/4a বাইরে আনলাম, ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলাম, 0 থেকে 4a দিলাম, এখানেও বেড়ে যাওয়া 1 বেড়ে যাবে, বেড়ে যাওয়া পাওয়ার দিয়ে ভাগ হবে, তাহলে এক্স কিউব ডিভাইডেড বাই কত এক্স আসবে, তাই না? এবং আমরা তো লিমিট বসাই ফেলেছি, এরকম এইভাবে থাকলো। আচ্ছা, এখন এটা অ্যাপ্লাই করি, এটা আসবে কত 3/2, এটাও আসবে নিচে 3/2, তাই না? হ্যাঁ, এখন আমরা লিমিটগুলো অ্যাপ্লাই করে দিই। চলো, তাহলে √4a, তাহলে এখানে এক্স কিউব এক্স টু দি পাওয়ার 3/2, নিচে হলো 3/2, তাই না? তাহলে 3/2 এবং যে লিমিটগুলো আছে ওগুলো আমরা বসাই দিই। চলো, তাহলে এখানে আসবে x 3/2, আগে কি বসাবো আপার লিমিট, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট, আগে বসাবো আপার লিমিট, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট, তাই না? আচ্ছা, আগে আপার লিমিট বসাই, তাহলে 4a বসাই। চলো, 4a x এর জায়গায় 4a বসালাম, এর উপরে আছে কত, এর উপরে কিন্তু আছে 3/2 ডিভাইডেড বাই কত 3/2, তাই না? আর লোয়ার লিমিট যখন 0 বসাবো মাইনাস দিয়ে কোনো দামে নেই, সুতরাং 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে না? হ্যাঁ, 0 হয়ে যাবে, সুতরাং কোনো দামে নেই, সুতরাং ওটা লিখলাম না, কারণ এটা আসে। তাহলে মাইনাস 1/4a লিখলাম। এর যখন আমরা 4a বসাবো, আপার লিমিট বসাই, x এর জায়গায় 4a বসালাম, উপরে কত কিউব, নিচে কত, এটা সরি লিখছিলাম, এটা হবে 3, এটা হবে 3। আচ্ছা, এটা আমরা 3 পাওয়ার 1 বেড়ে যাবে, বেড়ে যাওয়া পাওয়ার দিয়ে ভাগ হবে, সুতরাং সেই জন্য আমরা 3 লিখছিলাম, ওটা ভুল লিখছিলাম। আচ্ছা, এখন এখানে আমরা এবার আপার লিমিট বসালাম 4a, আচ্ছা বসালাম, এবং লোয়ার লিমিট কেন বসাবো না, কারণ লোয়ার লিমিট যখন 0 বসাবো 0 হয়ে যাবে, কোনো দাম আছে না, তাহলে এইভাবে থাক, আমাদের লিমিট বসানো শেষ। এখন আমরা এখান থেকে যদি এখানে যাই, বা এখানে √4a মানে হলো a আছে, এখানে 2 আছে, এবং এর উপর একটা পাওয়ার আছে হাফ, তাই না? এখানে a আছে এবং এর উপর একটা পাওয়ার আছে হাফ। আচ্ছা, তাহলে 2 ইন্টু এর পাওয়ার আছে হাফ, হ্যাঁ, কিন্তু এখানেও আবার আছে, এখানেও আছে কি, এর উপর পাওয়ার 3/2 আছে, আমরা ডাইরেক্ট যোগ করে ফেলি, প্লাস 3/2, এবং একটা গুণ অবস্থায় আছে কত 4 এর উপর 3/2, গুণ অবস্থায় আছে 4 এর উপর 3/2, একটা গুণ অবস্থায় কিন্তু আছে। এবং এখানে দেখো 3/2, এটাকে আমরা যদি গুণ করে, মানে ভাগ চিহ্নটা তুলে দিয়ে গুণ করে যদি আমরা উলটপালট করি লবগুলা, তখন কি হবে, তখন 2টা উপরে যাবে, 3টা নিচে আসবে কিন্তু, সুতরাং এখানেও একটা 2 আছে, আর নিচে 3 থাকলোই, তাই না? ইকুয়াল টু এখানে কত, এখানে কিন্তু 64a³/3, তাহলে 1/4a ইন্টু 64a³ ডিভাইডেড বাই কত 3, তাই না? এখানে আমরা দেখতেছি এই যে পুরো রাশিটা,
এই যে পুরো রাশিটা এখান থেকে এ আর এ কিউব স্কয়ার হয়ে গেল, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখানে থাকলে কত, এখানে 4 আর এখানে 64, 16 হয়ে গেল, তাই না? তাহলে এখানে 4 এখানে 64, এটা 16 হয়ে গেল, আর বাকিগুলো যেভাবে থাকলো আমরা রাখি দিলাম। এখন আমরা অঙ্ক আগাই। তাহলে এখানে দেখো এই 2 আর 2 গুণ করলে কত হবে? 4। এই 2 আর এই 2 গুণ করলে 4 হবে, 4 লিখলাম ইকুয়াল টু এর উপর কত থাকবে, এখন এর উপর হয়ে যাবে এখন কিন্তু 5/2, কারণ যোগ করে দেখো ভগ্নাংশগুলো কত হয়ে যাবে, অবশ্যই কিন্তু আমরা তাও করি, চলো এ তারপর এখানে 2 কত কত আসবে 1 + 3, তাই না? হ্যাঁ, 1 + 3 ইন্টু 4 এর উপর পাওয়ার কত 3/2 ডিভাইডেড বাই এখানে আছে 3, এই 3টা লিখলাম ইকুয়াল টু এই পাশে কত আছে দেখো তো, এই পাশে কিন্তু পড়ে আছে 16²/3 শুধু পড়ে আছে, ওটা লিখলাম 16²/3, এটাই পড়ে আছে 16²/3, এটাই পড়ে আছে। আর চলো আমরা অঙ্ক আগাই। বা এখানে এখন দেখো এর উপর 1 + 3 / 2 এটা হলো পাওয়ার হিসেবে আছে, সুতরাং এখানে স্কয়ার হয়ে যাবে, লিখি স্কয়ার। আচ্ছা 4 এর উপর কি কি আছে, 4 এর উপর 3 + 2 আর 4 এর উপর 1 হয়ে যাবে কত, 4 এর উপর একটা আছে 1 আর 4 এর উপর আছে 3/2। আমরা সূচক একইভাবে যদি যোগ করি সূচকগুলা তখন আসবে কত, এটা আসবে কিন্তু 5/2। 4 এর উপর কত 5/2, এটা 4 এর উপর চলে আসলো, তাই না? আর নিচে একটা কত আসে, নিচে কিন্তু একটা 3 আছেই, নিচে একটা কি আছে, নিচে একটা 3 আছেই। আচ্ছা থাক, এখন একটা বিষয় দেখো, এই বা চিহ্নগুলো দিবা না, এখানে যেহেতু আমরা সমান দিয়ে শুরু করছি, এটা তো সমীকরণ না, এখানে কি হবে, এখানে কিন্তু সমানে হবে, এখানে সমানে হবে। আর এটা কি ছিল, এটা বিয়োগ ছিল, কিন্তু এটা বিয়োগ ছিল, এটা সমানে হবে আর এটা বিয়োগ ছিল, ঠিক আছে? সরি, সমানে ছিল আর এটা বিয়োগ হবে। আচ্ছা এখানে কি হবে, বিয়োগ হবে। আচ্ছা বা এখন সমান দিয়ে আবার সমান দিয়ে আবার, এখন এটা তো আমরা লিখছি, তাই না? এখন বিয়োগ চিহ্ন দিয়ে 16²/3 এর তো আছে, ওটা লিখি -16² ডিভাইডেড বাই কত 3, 16² ডিভাইডেড বাই কত 16, এটা -16² ডিভাইডেড বাই 3 যেটা ছিল আগেই, ওইটা আমরা লিখে ফেললাম। আরো ক্যালকুলেশন করি, চলো আরো ক্যালকুলেশন করার পর এখানে আছে স্কয়ার, এখানে আছে 4, তাহলে এখানে যদি 2 করি, দেখো স্কয়ার ইনটু 2 এর উপর স্কয়ার করলাম, তাহলে 4 হয়ে গেল, তাহলে 5/2 হয়ে গেল, -16²/3, এটা তো থাকলোই আগেই, তাই না? এখানে একটা কি আছে, এখানে কিন্তু একটা 3 আছে, তাই না? হ্যাঁ, এখানে একটা 3 আছে, এখানে 2 চলে যাবে কাটা, তাহলে 2 এর উপর 5 দিলে হয় কত, 2 এর উপর 5 দিলে অবশ্যই 32 হয়, 2 এর উপর 5 দিলে অবশ্যই 32 হয়, তাহলে 32²/3, এই যে 32²/3 -16² ডিভাইডেড বাই 3, তাই না? 32² ডিভাইডেড বাই 3 থেকে 16² ডিভাইডেড বাই 3 যদি আমরা বিয়োগ করি তখন আসবে কত, আসবে কিন্তু 16² ডিভাইডেড বাই কত 3 আসবে। যেমন কি মিলে গেছে যে 16²/3 আমরা ইন্টিগ্রেশন করে আনলাম, এর সাথে কিন্তু মিলে গেছে, এই যে 16² ডিভাইডেড বাই 3, তার মানে আমরা দেখাই ফেলছি। সুতরাং এখানে আমরা লিখে দেব 60, এখানে আমরা লিখে দেব 60, ক্লিয়ার? আচ্ছা চলো আমরা একবার রিক্যাপ করি কি বলছে, একবার রিক্যাপ করলে ইনশাআল্লাহ ম্যাথটা পুরোপুরি কভার হয়ে যাবে। আচ্ছা এখানে বলছে দেখাও যে y² = 4x এবং x² = 4a পরাবৃত্ত 4ay পরাবৃত্ত দুটি দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্রের ক্ষেত্রফল এত স্কয়ার, তাই না? আমরা একটা কাজ করছি, আমরা দুটো অক্ষ বিবেচনা করছি, করে এই যে দুইটা পরাবৃত্ত আছে, এই পরাবৃত্ত দুইটা এই পাশে এবং এই পাশে আমরা এঁকে ফেলছি, এবং এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা দেখতেছি দুইটাই আছে এখানে শুধুমাত্র, আর কোথাও নেই, সুতরাং এইটার আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করলাম, এগুলো দাগ দিলাম, এটা আমার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা এখন আগাবো। আমরা আগেই বলছি যে সূচক মানে এক্স এর মান লিমিট বসাবো, এটা একটা ট্রিক্স এরিয়া বের করার জন্য। তাহলে আমরা এটা একটা সমীকরণ ধরলাম, এটা একটা সমীকরণ ধরলাম, এবং এই দুইটা সমীকরণ থেকে আমরা এক্স এর মান 2টা আনলাম, এবং সূচকীয় যে সদস্যের আমরা 9 পড়েছি ওই অনুযায়ী এ অবশ্যই 0 হবে না এবং 0 চেয়ে বড় হবে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা 4 এ বড় ধরলাম এবং x = 0 এটা ছোট ধরলাম। সুতরাং আপার লিমিট হবে 4 এ এবং 0 হবে লোয়ার লিমিট। আমরা এখন এরিয়া নির্ণয় করব। এরিয়া = ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, লিমিটগুলো বসাইলাম, এবং যেহেতু আমরা x এর লিমিট বসাইছি সুতরাং আমরা এখানে একটা dx দিলাম, ক্লিয়ার? আচ্ছা এখন আমরা y বসাবো, কিভাবে বসাবো, অন্তরভাবে বসাবো। এখানে দেখো যেটা উপরে থাকবে সেটা হবে আগে, মাইনাস দিয়ে নিচেরটা হবে। এই ক্ষেত্রে আমরা দেখতেছি এটাতে যেহেতু নির্ণয় করতেছে, এইটা উপরে এটা নিচে, এইটা উপরে এটা নিচে, সুতরাং এইটা আগে হবে। এটা কার বিষয়, এটা কিন্তু এই y² = 4x এর,
কিন্তু ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x কিন্তু আমরা বসাতে পারবো না, কারণ আমরা y এর মান বসাবো। যেহেতু y এর মান বসাবো, সুতরাং y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4x আসতেছে, তাই না? হ্যাঁ, তখন আমাদের করতে হবে কি, সুতরাং দুইটা তো আমরা বসাতে পারবো না, সুতরাং আমরা এইটা নিয়ে নির্ণয় করতেছি, শুধু এইটাই নেব। এইটার আছে শুধুমাত্র y ইকুয়াল টু রুট ওভার 4x, আর নিচেরটা আমরা নেব না, কারণ ওটা আমাদের দরকার নেই, ওটা তো আমাদের ক্ষেত্রেই নেই। সুতরাং এইটা নিচে আমরা আগে তোমার মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দিয়ে এখন আমরা এইটা নেব, নিচেরটা কোনো ভেজাল নাই, y এর মান ডাইরেক্ট বের হয়েছে, মান বসে দিছি। এখন এটা ক্যালকুলেশন করলাম, ইন্টিগ্রেশন যেহেতু বিয়োগ আছে, ইন্টিগ্রেশন ডিএক্স দুটোতে দেওয়া যাবে, দুইটা পদে আমরা দিলাম, দেওয়ার পরে এখানে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলাম, করে এখানে পাওয়ার 1 বেড়ে গেল, বেড়ে যাওয়া পদ দিয়ে ভাগ হলো, এখানেও পাওয়ার 1 বেড়ে গেল, বেড়ে যাওয়া পদ দিয়ে ভাগ হলো। তারপর আমরা লিমিট বসাইছি, লিমিট বসালে সোজা একদম লিমিট বসানোর পর এখানের পর লিমিট বসানোর পর একদম সোজা বীজগণিতিক যে ক্যালকুলেশন আছে ওটা আমরা ক্যালকুলেশন এখানে করেছি। এবং ওই ক্যালকুলেশন করার পর, ওই ক্যালকুলেশন শেষ করার পর আমরা একটা মান নিয়ে এসেছি। এই যে ক্যালকুলেশন আমরা বীজগণিতের এটা শেষ করলাম, এই বীজগণিতিক ক্যালকুলেশন শেষ করার পর আমরা একটা মান নিয়ে আসে যেটা দেখতেছি যে 16 স্কয়ার বাই 3, যেটা মিলে গেছে। সুতরাং এইটাই হবে আনসার শোয়েট। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।